আর জিএসএক্সআর দিয়া লং ট্যুর, এটা আসলে কি বলবো, পাগলামি ছাড়া আর কিছুই না। ক্যান ইউ ইভেন ইমাজিন বাইক নিয়ে সমুদ্রের এত কাছে? ও মাই গড। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে ফেরত আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি কুয়াকাটাতে। আর আমার এই ঢাকা থেকে কুয়াকাটার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু আমি একটা লং টাইম পরে ট্যুরে যাচ্ছি, বাইক ট্যুরে, সো আমি খুবই এক্সাইটেড, বিকজ আমি বিজনেস নিয়ে এত বেশি বিজি হয়ে গেছি যে এখন তো একদম ট্যুরে দেওয়া হয় না। তো অনেকদিন পরে ট্যুরে যাচ্ছি, তাও আবার একটা ফিমেল বাইকার ফ্রেন্ডের সাথে। তো এইটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। সো চলেন শুরু করে দিই আমাদের আজকের ব্লগ। আজকে যাচ্ছি কুয়াকাটাতে, আর অনেক দিন পরে ট্যুর দিচ্ছি, অনেক দিন পরে, লিটারালি অনেক দিন পরে, মানে কিছু বলার নাই। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি প্রায় 1 বছর পরে বাইক নিয়ে, 1 বছর না আরও বেশি হবে, 1 বছর পরে আমি বাইক নিয়ে ট্যুর দিচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড, আর আরও বেশি এক্সাইটেড এই কারণে যে আমি আমার ফিমেল বাইকার ফ্রেন্ড ফারিয়ার সাথে ট্যুর দিচ্ছি। তো ও জিএসএক্সে রাইড করতেছে, আমিও জিএসএক্সে রাইড করতেছি, অ্যান্ড আমরা সবাই, আমাদের সাথে আরও একটা জিএসএক্সার আছে এবং আমাদের সাথে ফারাবি ভাইয়াও আছে। আমরা টোটাল 4টা বাইকে যাচ্ছি। তো এখন আছি মাওয়া রোডে। মাওয়া রোডটা এত বেশি কমন, আর আমি এত বেশি ব্লগ করেছি যে এখন আর ভিডিও করার ইচ্ছা নাই, বিকজ আমি নিজেও জানি না যে ক্যামেরা সেটআপ ঠিক মতো হয়েছে কিনা। তো মাওয়া পার হয়ে আমরা একটা ব্রেক নিব, সেখানে আমি একদম সেটআপটা ঠিক করে তারপর হচ্ছে প্রপারলি ব্লগটা করা স্টার্ট করব। কারণ অনেক বেশি লেট হয়ে যাওয়ার কারণে, মানে আমি প্রবাবলি সব থেকে বেশি লেট করেছি আসার জন্য। তো অনেক বেশি লেট হয়ে যাওয়ার কারণে আসলে সব কিছু একদম তাড়াহুড়ো করেই রওনা দেওয়া হয়েছে। আর এবারে টোটালি ডিফারেন্ট একটা ট্যুরের ফিল হচ্ছে আমার, কারণ টোটালি সব নতুন মানুষদের সাথে ট্যুরে যাচ্ছি। অ্যান্ড আশা করছি যে ট্যুরটা অনেক 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 বেস্ট হবে, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কীরকম হয় ট্যুরটা। মাঝে টোল, মানে সেকেন্ড টোলটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে পদ্মা সেতুতে গিয়ে পদ্মা সেতুর টোলটা দিব। তো আমরা সবাই সবার টোল, লাইক আসার যাওয়ার, ফারাবি ভাইকে দিয়ে দিচ্ছি যেন আর ঝামেলা না হয়। কারণ সবাই যদি আলাদা আলাদা টোল দেয়, এটা আসলে ওয়ান কাইন্ড অফ হাসল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এটাই ঠিক আছে। চলে আসছি পদ্মা সেতুর টোল বক্সে, আর এখন আমরা টোল দিয়ে জাস্ট পদ্মা সেতুতে উঠে যাব। আর এই জায়গাটার জন্য আমি বরাবরই অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ পদ্মা সেতু আসলে মানে এমন একটা জায়গা যেখানে উঠলে মনে হয় যে ওয়াও, বাংলাদেশের একটা বেস্ট ক্রিয়েশন হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুতে আমরা এই 4টা বাইকের টোল দিব 100 করে, 400 টাকা। আর রাতের বেলার পদ্মা সেতুর আসলে এই জায়গাটা চেঞ্জ করা উচিত। আমার মনে হয় যে এখন সবাই মেনটেন করে, তো রাস্তার একটা এত ছোট জায়গাতে শুধু বাইক যাবে, এটা আসলে কেমন জানি একটা বিষয়। মানে মেইন রোড দিয়ে যাইতে দিলে বিষয়টা ভালো হইতো, এই সাইডটাতেও এইটুকু রাস্তার জন্য কী বা হবে। মানে উপরে সবাই জানে, সবাই এখন রুট সম্পর্কে জানে, তো মাঝখান দিয়ে কেউ ওরকম কিছু করবে না, আর যারা করবে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। বাট এই জায়গাটা আমার মানে মনে হচ্ছে যে এই জায়গা না, আমার ওই জায়গা দিয়ে যেতে ইচ্ছা করছে, যে ওই জায়গা দিয়ে আমি আমার বাইক সাইড দিয়ে যেতাম। যাই হোক, পদ্মা সেতুতে উঠে যাচ্ছি, অ্যান্ড আই এম ফিলিং ভেরি এক্সাইটেড। আজকের ব্লগে এক্সাইটেড ওয়ার্ডটা আপনারা আমার কাছ থেকে অনেক বেশি শুনবেন, কারণ আজকে আমার এমন একটা ফিল হচ্ছে যে মনে হচ্ছে যে আমি নতুন ট্যুরে যাচ্ছি। ট্যুর কিন্তু আমি অনেক করেছি, অনেক 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 করেছি, এবং আমার দেওয়া ট্যুরের 50%ই আমি ব্লগ করি নাই। 50% না, হবে 70% ট্যুরে আমি কোনো ব্লগ করি নাই, এমনি গিয়েছি।
আর 30% ব্লগ করা হয়েছে, কারণ ওইরকম আসলে সিচুয়েশন পাইনি। তো যাই হোক, অনেকদিন পরে একটা ব্লগ করার মতো পরিবেশে ঘুরে যাচ্ছি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি উঠে গিয়েছি পদ্মা সেতুতে। অনেকদিন পরে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। and আশা করছি we will get a best ride inshallah, and this tour will be very memorable for us. যাই হোক, দেখেন অনেক কুয়াশা পড়ে গেছে and এত বেশি ভালো লাগতেছে। ও মাই গড, অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কিন্তু ঢাকার ভিতরে তো একদম মানে শীত নাই বললেই চলে, বাট এই পদ্মা সেতুতে এসে বা যখন আমরা ট্যুর স্টার্ট করলাম মনে হচ্ছে যে ঠান্ডা একদম চলেই আসছে, ঠান্ডা লাগতেছে কিন্তু। আর এখন মনে হচ্ছে যে একটা ভারী কাপড় পরে আসলে ভালো হতো। ইয়ে ট্যুরে যাচ্ছি, কি মজা! ইয়ে আমি পুরো বাচ্চাদের মতো করতেছি। মানুষ এমনি আমার বলে আমি নাকি অনেক ঢং করি। আর আপনারা কেউ কিছু ভাইবেন না, কারণ আমি হচ্ছে অনেকদিন পরে, প্রায় 1.5 বছর পরে বাইক নিয়ে ব্লগ করতে করতে ট্যুরে যাচ্ছি। তো এই জন্য আমি একদম ওভার এক্সাইটেড হয়ে গেছি, যেই কারণে আমি অনেক বেশি এনজয় করতে করতে বাইক রাইড করতেছি। যাই হোক, আমি অনেক বেশি মিস করতেছি আমার ভাইকে আর শিহাবকে। ফাহিম আর শিহাবকে আমি অনেক বেশি মিস করতেছি, ওরা গেলেও ভালো হতো। বাট যেহেতু আমার শোরুম আছে এখন, শোরুমের ফেলে আসলে সবার পক্ষে যাওয়া সম্ভব না। কেউ না থাকলে তো অন্য সবাইকে থাকতেই হবে। তো ফাহিম, শিহাব ওরা এনিমে স্টোর, দীপাস কালেকশন আর পার্লার সব কিছু দেখাশোনা করবে। আর কিছুদিন পরে আমরা আবার শ্রীমঙ্গলে যাচ্ছি। তখন অবশ্য আমরা বাইকে যাব না, তখন যাবো গাড়িতে, গাড়ি ড্রাইভ করতে করতে যাবো। কি মজা! এই যে আমার ট্যুর পার্টনার। তো পদ্মা সেতু পার হয়ে আমরা অ্যাকচুয়ালি ভিতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটার জন্য আসলে ভাঙ্গা রাস্তাটা পার হতে হয় নাই। অ্যান্ড ভেতর দিয়ে যাওয়ার জন্য নাকি অনেকটা কিলো হচ্ছে কম হয়ে যাবে। তো যদিও আমি ইনফরমেশনটা ঠিক করে নেই নাই, আর যেহেতু আমার কমিউনিকেটর নাই, আমি কনভারসেশন করেও জানতে পারছি না। পরে যখন আমরা দাঁড়াবো তখন হচ্ছে ফারবি ভাইকে জিজ্ঞেস করে এই রাস্তার ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিব। দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেছে আর আমরা একদম বরিশালও পার করে ফেলছি। রাস্তা আসলে খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপও বলবো না, মিডিয়াম। তো এই ট্যুরটাতে আমার কেন যেন রাইড করতে, মানে প্রত্যেকটা ট্যুরে যেমন অনেক বেশি কমফোর্টেবল লাগে, এই ট্যুরটাতে কেন যেন রাইড করতে অত বেশি কমফোর্টেবল লাগতেছে না। রিজন হচ্ছে একটাই, আমি লং টাইম পরে লং রোডে আসছি। আমি তো বাইক মানে মাসেও একবার বের করা হয় না এখন, বিজনেস নিয়ে বিজি হওয়ার পরে। তো আমার ফিল হচ্ছে কি যে আমি নতুন বাইক নিয়ে ট্যুরে আসছি। আসলে যে কোনো কিছুই যদি লং টাইম আমরা প্র্যাকটিসে না থাকি একটুখানি কেমন যেন হয়ে যায়, বাট অত বেশি ওরকম কিছুও না, আমার ঠিকঠাকই লাগছে। বাট নিজেকে একদমই প্রো রাইডার মনে হচ্ছে না। যাই হোক, এই ট্যুরটা খুব ভালোভাবে কমপ্লিট হবে মনে হচ্ছে, কারণ রাস্তা আসলে অতটাও ভাঙা পাচ্ছি না, মোটামুটি অনেক ভালোই। তো ভোর হওয়ার কারণে হচ্ছে বাজারগুলো বন্ধ আছে, যেই কারণে জ্যাম হচ্ছে না তেমন একটা। ভোর ভোর রাইড করে চলে যাচ্ছি, হয়তো আরেকটু বেলা হলেই জ্যামটা স্টার্ট হয়ে যাবে। বরিশালে আছি এখন, মানে ভাবতেও জানি কেমন লাগতেছে যে কয়েক ঘন্টা আগেও ঢাকাতে ছিলাম আর এখন আছি বরিশালে। এখন আছি আমরা বরিশালে, আর বরিশালের একটা রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে নাস্তা করেছি, এখন আবার রওনা দিয়ে দিচ্ছি। অনেক বেশি ঠান্ডা। এখন যারা ট্যুরে বের হবেন তারা অবশ্যই সাথে করে বেশি করে সোয়েটার নিয়ে বের হবেন। রাত্রেবেলা আসলে আমি একদম এবার ডার্ক একটা ব্ল্যাক কালার ভাইজার পরে আসছি। মানুষ কত উইয়ার্ড হলে কন্টিনিউয়াসলি তাকায় থাকতে পারে। এখন ইনসা 360 ক্যামেরাতে ইনস্টল করব না, আর একটু ভালো প্লেসে যাই, তারপর ইনসা 360টা ইনস্টল করবো। এখন আপাতত আমরা সকাল সকাল নাস্তা করে রওনা দিয়ে দিয়েছি, আর মোটামুটি রোডটা এখন বিজি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো একদম ফাঁকা রোডে রাইড করেছি, আর এখন অনেক ঠান্ডা লাগতেছে। ও মাই গড,
এখানে তো সবাই সোয়েটার পরেই বের হয়, ঢাকায় তো আমার মানে এত সুন্দর সুন্দর সোয়েটার কিনেছি, পরতে লজ্জা লাগে যে অন্য কেউ পরে না। এখানে তো দেখি সবাই সোয়েটার পরে ঘুরতেছে। আবার রওনা দিয়ে দিয়েছি। এখন আমাদের এখান থেকে কুয়াকাটা হচ্ছে 120 কিলোমিটার দূরে, আর 120 কিলোমিটার দূরে এখন আমরা যাব। আর এখন বাজে সকাল 6:30। আমার বাইকের মিটারের টাইমটা ভুল, 1 ঘন্টা ফাস্ট হয়ে আছে। যাই হোক, এখন হচ্ছে বাজে সকাল 6:30। আশা করছি 10টার মধ্যে আমরা চলে যাব। না, বরিশাল শহরটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। ও মা, বরিশালে দেখি হুট করে অটো চলে আসে। এটা তো শুধু বরিশালে না, এটা আসলে যখন আমি যে ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড করি তখনও দেখি। আর আমরা এখন আছি মেবি বরিশাল শহরে। হ্যালো বরিশাল, হোয়াটস আপ। সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার, কিন্তু GSX এর 20 কিলোমিটারে কেমনে চালাবো তাও ফাঁকা রাস্তায়? বললাম না যে আজকে আমার ফিল হচ্ছে, কেন জানি মানে ফিল হচ্ছে কি নতুন ট্যুরে আসছি। আমি হয়তো এর আগে কখনো বাইক নিয়ে ট্যুর দিই নাই, কেন জানি এইরকম একটা ফিল হচ্ছে। অ্যান্ড তার থেকেও আরেকটা ইন্টারেস্টিং জিনিস বললে আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, ঢাকা থেকে এই যে আমার হর্ন কাজ করতেছে না, একদমই কাজ করতেছে না। আমি লিটারেলি হর্ন ছাড়া চালাচ্ছি সেই ঢাকা থেকে, স্টিল না, মানে হর্ন ইজ নট ওয়ার্কিং। ট্যুরের আগে কেন এগুলো হয় আমি জানি না। ট্যুর স্টার্ট দেওয়ার পরে দেখছি ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে, উনি বাজতেছে না, হর্নটাই বাজাচ্ছে না উনি। কেন? মনে হয় আমার সাথে রাগ করেছে আমার বাইক, কারণ আমি ট্যুর দিই না এখন, হতেই পারে। যাই হোক, এই ট্যুরটাতে আসলেই আমার অনেক 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 নিউলি ফিল হচ্ছে, মনে হচ্ছে যে নতুন নতুন ট্যুরে যাচ্ছি। এটার রিজন একটাই, আমি প্রায় 1.5 বছর পরে বাইক নিয়ে ট্যুরে বের হয়েছি এবং ব্লগ করছি, এই জন্য আমার কাছে সবকিছুই নতুন নতুন লাগছে। ফাইনালি, ও মাই গড, এতক্ষণ ভুলেই গেছিলাম, মানে রাত্রেবেলা বাইক চালাতে চালাতে আমি এতক্ষণ ভুলেই গেছিলাম যে এখন তো সকাল হয়ে গেছে। তো এখন আমি আমার এই ডার্ক ব্ল্যাক ভাইজারটা নামিয়ে চালাতে পারি। আর LS2 আমার এই হেলমেটটা অনেক বেশি কমফোর্টেবল। ঢাকাতে বের হলে 80% টাইম আমি LS2 এই কার্বন হেলমেটটা পরি। তো আমি এবার ভাবলাম যে KYG হেলমেটটাতে আসলে আমি অনেক 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 বেশি আনকমফোর্টেবল, বাট তারপরেও জাস্ট বিকজ অফ ওটার কালার পিঙ্ক, অ্যান্ড পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার, অনেক বেশি আনকমফোর্টেবল হওয়া সত্ত্বেও আমি ওই হেলমেটটা নিয়ে অনেক ট্যুর করেছি। ইভেন টেকনাফ টু তেঁতুলিয়ার মতো একটা হার্ড ট্যুরও করেছি। বাট এখন কেন জানি ইচ্ছা করলো যে যেই হেলমেটটা দিয়ে আমি কমফোর্টেবল, আমি ওইটা দিয়ে এই ব্লগটা করি বা এই ট্যুরটা করি। আমি মানে একটা বেস্ট ডিসিশন নিয়েছি এই হেলমেটটা পরে আসে, মানে এটা একদম আমার অ্যাকুরেট সাইজ, দেন হচ্ছে হালকা ওয়েট, দেন মানে একদম কমফোর্টেবল। আমার খুব এই ট্যুরের একটা বেস্ট ডিসিশন হচ্ছে আমি এই LS2 হেলমেটটা নিয়ে আসছি। ঢাকাতে তো বোঝাই যায় না যে শীতকাল আসছে, কিন্তু বরিশালের ম্যাক্সিমাম মানুষজনদেরকেই দেখছি যে জ্যাকেট পরে বের হচ্ছে রাস্তার মধ্যে, এন্ড অনেক ঠান্ডাও কিন্তু লাগছে। সো আমরা কিন্তু যাচ্ছি, অ্যান্ড বরিশালের রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমি যখন 2020-এ কুয়াকাটা গিয়েছিলাম, মানে রাস্তাটা এত বাজে ছিল, তখন কিন্তু কাজ চলতেছিল, অ্যান্ড অনেক জায়গায় এত পরিমাণে বাজে ছিল যে টানা আধা ঘন্টার মতো আস্তে 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 20-30 কিলোমিটার চালিয়েছি। এবং GSX নিয়ে এইটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর কুয়াকাটাতে, কারণ এর আগে আমি যখন কুয়াকাটাতে এসেছিলাম তখন এসেছিলাম CBR-এ। অ্যান্ড আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না, আমি হচ্ছে আমার পার্সোনাল CBR, GSX আর R15 তিনটা বাইক ছিল। তো আমি সব থেকে বেশি স্টিল মানে কমফোর্টেবল বাইক বলবো CBR-কে। সো আমার ছিল CBR Repsol ভার্সনটা। ভাই, CBR-এর মতো কমফোর্টেবল বাইক হয় না। এইটা হচ্ছে গিয়ে আমি কি বলবো, আমি ভাই জীবনেও কারো হচ্ছে কি বলে কোনো বাইক প্রমোশনের জন্য পাই নাই, ঠিক আছে? আমি আমার লাইফের প্রত্যেকটা বাইক আমি নিজের টাকা দিয়ে কিনেছি।
আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি, আমার কষ্টের বিজনেসের টাকা দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা শোরুম আছে, পার্লার আছে, তো আলহামদুলিল্লাহ। তো আমার কষ্টের টাকার বাইক ছিল সবগুলা। তো আমি সিবিআর দিয়ে সব থেকে বেশি ট্যুর করেছি। GSX দিয়েও অনেক করেছি, কিন্তু V3টা দিয়ে করি নাই। V3 অনেক কমফোর্টেবল একটা বাইক, কিন্তু ওইটা মানে আমি তো আসলে সাইজে একটু ছোট মানুষ, মাত্র 5 ফিট 2 ইঞ্চির একটা মানুষ। তো আমার কাছে আমার জন্য মনে হয় যে V3টা আমার জন্য অনেক বেশি হাইটেও বড় আর দেখতেও বড়। তো এই কারণে আমি হচ্ছে কমফোর্টেবল ফিল করি সিবিআর এ আর GSX এ। আর GSX আর সিবিআর এর যদি কম্পেয়ার করি তাহলে ভাই সিবিআর ইজ দ্য বেস্ট। সিবিআর এর মতো কমফোর্টেবল বাইক হয় না ভাই। GSX এর বাইক ইজ নট ফর লং ট্যুর। এইটা লং ট্যুরের জন্য না, কোনোভাবেই না। আপনি যদি আমি ইভেন এত সাহস আমার, আমি GSX এর দিয়ে এই সার্ভের হ্যান্ডেল বার দিয়ে মানে যেটাতে সামনের পজিশনটা আরও ছোট হয়ে যায়, এই বাইক দিয়ে আমি টেকনাফ টু তেঁতুলিয়া ট্যুর করেছি। এবার আমার বান্ধবী ফারিয়া, ও তো বাইকে মানে সিঙ্গেল ট্যুর দিবে এটা মানে ও ভাবেই নাই, ও খুব নার্ভাস হয়ে যায়। তো আমি ওকে ইন্সপায়ার করার ট্রাই করেছি। আমার মানে কি বলবো, বেস্ট মোটিভেশনাল স্পিকার করা উচিত আমাকে কয়েকদিনের জন্য, কারণ আমি ফারিয়াকে এত বেশি মোটিভেশন দিয়েছি যে না ভাই তুই বাইক নে, তুই বাইক চালা, চল আমরা যাই, কিছু হবে না, এটা কোনো ফ্যাক্টই না। অনেক মোটিভেশন দিচ্ছি আমি ওকে। সো আমাকে কয়েকদিনের জন্য বেস্ট মোটিভেশনাল স্পিকার বানানো দরকার। দেন ফাইনালি ও বাইক নিয়েছে, তাও GSX আর, আমিও GSX আর, অ্যান্ড আমাদের আরেকজন ট্যুর পার্টনার সেও GSX আর, আর ফারবি ভাইয়া সে হচ্ছে থ্রিলারে আছে। তো আমরা 4টা বাইক নিয়ে যাচ্ছি অ্যান্ড খুবই ভালো লাগছে। আমরা ব্রেক খুবই কম নিচ্ছি, মানে খুব বেশি প্রয়োজন ছাড়া একদমই ব্রেক নিচ্ছি না, যেই কারণে হচ্ছে আমাদের ট্যুরটা ডিলে কম হচ্ছে, কারণ অলরেডি আমরা অনেক বেশি লেট করে রওনা দিয়েছি। বরিশাল থেকে কুয়াকাটা যেতে অনেকগুলো সুন্দর সুন্দর ব্রিজ করতেছে, আর এই ব্রিজটা কিছুটা মানে চিটাগংয়ের কর্ণফুলী ব্রিজের মতো, অনেক সুন্দর। এখানে একটু দাঁড়াবো সবাই আর ছবি তুলবো। বাট এখানে নদীটা ভাই অস্থির, এটা অনেক বেশি সুন্দর। ওয়াও, এখানে গোসল করা যাবে সুন্দর করে, অনেক বেশি সুন্দর একটা ব্রিজ। ওয়াও, এই ব্রিজের নাম কি? এইটা হচ্ছে পায়রা সেতু। পায়রা সেতু অনেকটা চিটাগংয়ের কর্ণফুলী সেতুর মতো, তাই না? ডিজাইনটা কিছুটা, ফুল না কিছুটা। এখন রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা আবার চলে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। আর এই ব্রিজটাতে আসলে অনেক বেশি ভালো লেগেছে, আর সকাল সকাল তো আসলে মানুষজনও কম, গাড়ি ঘোড়াও কম, যে কারণে আরও বেশি ভালো লেগেছে। তো আমরা এখন এই ভোরের কুয়াশার মধ্যে যাচ্ছি কুয়াকাটাতে। আজকের রাইডটা আসলে মানে কেন জানি খুব টায়ার্ড লাগছে না। ইউজুয়ালি হচ্ছে আমরা যখন রাত থেকে সকাল হয়ে যায় তখন কিন্তু একটু মানে টায়ার্ড লাগে। তো এই যে পায়রা সেতুর টোল, এখানে আসলে আমি সব টোল একবারেই ফারবি ভাইয়াকে দিয়ে দিছি। আমরা সবাই মানে ঢাকা থেকে শুরু করে যাওয়ার আর আসার সব টোল একসাথে দিয়ে দিয়েছি, যেই কারণে আমাদেরকে আর এই হ্যাসেলটা নিতে হচ্ছে না সবার পকেট থেকে বের করে করে টোল দেওয়ার। ওকে, সো পায়রা সেতু, এই জন্য আমি বলতেও পারছি না যে কোথায় কত টাকা টোল। পায়রা বন্দর থেকে, পায়রা সেতু থেকে প্রায় 60 কিলোমিটার রাইড করার পরে আমরা হচ্ছে এই চায়ের দোকানে বসেছিলাম কিছুক্ষণ। আর এখন রাইট নাও 60 কিলো রাইড করে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আঙ্কেল এই জায়গার নাম কি? আমতলি। আমতলি, আমতলি। ওই যে ওখানে লেখা আছে, ওই যে পোস্টারে লেখা। আমাদের থেকে কুয়াকাটা হচ্ছে আর মাত্র 40 কিলোমিটার দূরে। এন্ড ওরা খুবই ভয় দেখাচ্ছে যে লাস্ট 17 কিলোমিটার নাকি অনেক বেশি ভাঙা।
সেখানে নাকি বাইকই চালাইতে পারবো না। তো দেখা যাক যে আসলেই এরকম কোনো কিছু আছে কিনা। ওকে, তো আবার স্টার্ট করে দিচ্ছি, লেটস গো। উফ, এই রোদটা উঠে গেছে, এখন তো ঠান্ডাটা একদমই লাগছে না। তারপরেও মানে ইউজুয়াল টাইমে রোদ উঠলেও তো মানে রোদ উঠলে যে পরিমাণ তাপ লাগে বা গরম লাগে সেটা অ্যাকচুয়ালি লাগছে না, বাট মানে শীত শীত একটা রোদ। এটা যদি দাঁড়িয়ে থাকি তাহলে গরম লাগছিল, কিন্তু এখন যখন আবার মানে টান দিলাম বাইকটা তখন আবার বাতাসটা অনেক ঠান্ডা। তো এখন আছি বরগুনাতে, আর আমাদের এখান থেকে মানে মানিকগুড়ি বা মানিকগুড়ি কিছু একটা বা আমতলি আর কি, যার অ্যাকচুয়াল নেম হচ্ছে আমতলি। তো এই জায়গা থেকে কুয়াকাটা হচ্ছে আর 44 কিলোমিটার, অথবা ওনারা বললো 40 কিলোমিটার, মানে এক একজন এক এক রকম বলতেছে। বাট লাস্ট 17 কিলোমিটারের কথা ভেবে এখন আসলে আমারও একটু ভয় লাগছে যে এত ভাঙা রাস্তা নাকি যে আমি নাকি 20-এও চালাতে পারবো না, দেখা যাক। আর আমার জিএসএক্সআরে মাত্র 33 কিলোমিটার যায়। এই যে একজন স্যার আছে এখন রাস্তার মাঝখানে, ওই রাস্তার মাঝখানে এসে খাবার খুঁজতেছে। এই যে গরু গরু গরু, ও মাই গড ভাই, আমি গরু প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। আমার জাস্ট হার্টবিট ফাস্ট হয়ে যায় গরু দেখলে, মানে ফবিয়া আছে। এবং হাইওয়েতে আমি সব থেকে বেশি যেটা ফেস করি সেটা হচ্ছে ওইখানে এত বেশি অটো, অ্যান্ড হুট করে ওরা উইদাউট এনি ইন্ডিকেটর, উইদাউট এনি সাইন, উইদাউট এনি নোটিস, ওরা জাস্ট যখন মন যায় হুট করে ঘুরায় ফেলার মেইন রাস্তার মধ্যে, হাইওয়েতে। অ্যান্ড একবার আমার সাথে যেটা হয়েছে, আমার ফ্রন্টের এই উইন্ডশিল্ডটা ভেঙে দেওয়া হয়েছে। একজন খুবই মানে কি বলবো, একজন খুবই ভালো মানুষ, সে অপোজিটে তাকিয়ে এই দিকে তার অটোটা ঘোরাচ্ছিল, মানে সে শুধু অটো অপোজিট থেকে গাড়ি আসতেছে কিনা শুধু এটাই দেখছিল। তো আমি যে সাইড থেকে যাচ্ছিলাম সেটা ছিল আমার ঢাকা চিটাগং হাইওয়ে না, এটা সরি, সেটা ছিল হচ্ছে কক্সবাজারের চকরিয়া রোডটা। ওকে, সো আমি কিন্তু রাইট ওয়েতে ছিলাম, সে ছিল রং ওয়েতে, মানে সে ঘোরাচ্ছিল রং রোডে। তো আমি যখন দেখেছি যে সে অপোজিটে তাকিয়ে অটোটা ঘোরাচ্ছে, তখন আমার কেন জানি মনে হলো যে আমি যদি বাইকটা রানিং রাখি এবং কাছে যাই তাহলে সে আমার উপরেই তুলে দিবে, মানে আমার বাইকের উপরে তুলে দিবে। তো আমি কি যেটা করি, আমি হচ্ছে বাইকটা জাস্ট স্টপ করে ফেলি, কিন্তু সে আমার ওই থেমে থাকা বাইকের উপরে এসে লাগিয়ে দিছে, অ্যান্ড আমার উইন্ডশিল্ডটা ভেঙে একদম শেষ। আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেছিলো, তখন আমি জাস্ট বাইক থেকে নেমেই তার অটোর যে চাবি ছিল ওইটা নিয়ে নিয়েছিলাম, আর আমার বাইক তো কাজ হয়ে পড়েছিল তখন। পরে যেটা হয়েছে, সে চুপ করে আরেকটা চাবি বের করে টান দিয়ে চলে গেছে। আসলে আমি যে তার চাবিটা নিয়ে নিয়েছিলাম, আমি আলটিমেটলি কিছুই করতাম না, সে যা সরি বলতো আমি যা শুনতাম, সে তার ভুলের জন্য সরি বলতো, এটাই। কিন্তু সে টুস করে আরেকটা চাবি বের করে ওটা দিয়ে স্টার্ট করে চলে গেছে। আমাকে সিম্পলি একটা সরিও বলে নাই, হয়তো ভয় পাইছে, ভাবছে যে আমার সাথে ওরা হয়তো ওরা ধরে এখন মারধর করবে, এরকম কিছু। তো ওইটা ছিল একটা ব্যাড এক্সপিরিয়েন্স। বাট এই রোডে যেটা দেখলাম, যে এই রোডের যে অটোওয়ালাগুলো আছে তারা হচ্ছে হুট করে এভাবে না দেখে টার্ন নেয় না, মানে আমি এখনও একটাও এরকম ফেস করি নাই। আমি দেখলাম যে তারা নোটিশ রাখে, নোটিশ রেখে তারপর টার্ন নেয়, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। আর আমি জানি না যে সবাই এটা, হয়তো সবাই আমার মতো, আমি চকরিয়া রোডে আমার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকের এই রোডেও ওইরকম এক্সপিরিয়েন্স হতে পারে। আচ্ছা, আমার কি মানে ব্রেক লক হয়ে যাচ্ছে নাকি আমি বুঝতেছি না। এই যে মানে ব্রেক লিভারটা হার্ড হয়ে যায় মাঝে মাঝে, 2-3টা প্রেস করলে তারপর কাজ করে, এরকমটা আগে ফেস করি নাই। সামনে ফ্রন্টে ডিস্ক লাগানোর পরে এরকমটা হচ্ছে। অবশ্য ওটা লাগিয়ে মানে কি বলবো, এবার নতুন অনেক কিছু ইনস্টল করে জাস্ট ট্যুরে চলে আসছি। ডিস্ক নতুন, টায়ার নতুন, মডিফিকেশন নতুন, স্টিকারগুলো নতুন, সব কিছুই নতুন। তা আসলেই অনেক ভাঙা। আমি ভাবছিলাম যে কতটুকু বা ভাঙা হবে, বাট পুরোটা রাস্তা আসলেই অনেক বেশি ভাঙা। এখানে আবার মানে একটু আগে যা ছিল তার সেই তুলনায় এখানে অনেক বেশি ভালো। তো এই রাস্তাটার জন্যই মেবি বলেছে যে লাস্ট 17 কিলোমিটার একদম বাজে রাস্তা। বাট আই থিঙ্ক এইখানে রাস্তা ঠিক করেছে না, মানে রাস্তা ঠিক করে নাই,
রাস্তার মাঝখানে মাঝখানে আবার আছে। যাই হোক, পুরোটা এভাবে যাওয়া যাবে, মানে যতটা ভাঙা ভেবেছিলাম আসলে ততটা না। আমি আসলে একটু ভয়ই পেয়েছিলাম ওদের কাছে শুনে যে অনেক ভাঙা, বাট হ্যাঁ টানা যাচ্ছে না। বাইকের তো মায়া আছে যে এরকম রাস্তায় যদি GSX দিয়ে জোরে টানাটানি করি তাহলে বাইকেরই প্রবলেম হবে, বলরেসেরও প্রবলেম হবে। যাই হোক, এভাবেই রাইড করে করে চলে যাই সাবধানে। দেখা যাক কতটা রাস্তা এরকম। আর এইরকম রাস্তায় আসলে যখন অটোগুলা সাইড দেয় না বা একদম খুব বাজেভাবে চালাইতে থাকে তখন খুব মেজাজ খারাপ হয়ে যায়। খুব মনে হয় যে আমি যদি ছেলে হইতাম ওই অটোওয়ালাদের দুই রাজি কি করতাম। একটু আগে ফেস করেছিলাম এরকম যে ও যাত্রী ডাকতেছে আর আমাকে সাইড দিচ্ছে না, আর একদম মিডল বরাবর যাচ্ছে, যে ও এমনভাবে যাচ্ছে যে কোনো সাইড দিয়ে আমি যেতে পারছি না। খুব মেজাজ খারাপ হয়ে গেছিল তখন। বাবা এইভাবে তো আর 5 মিনিট চালাইলেই হাত পা ঘাড় মাথা সব ব্যথা স্টার্ট হয়ে যাবে। কিছু করার নাই, এতটা রাস্তা আসছি, এইটুকু রাস্তাও যেতে হবে, ভাঙা হলো, নাথিং টু ডু। বাট আই থিঙ্ক ঠিক করতেছে। উত্তরবঙ্গের রাস্তা থেকে মনে হচ্ছে যেটা বেটার। উত্তরবঙ্গের যে রাস্তা ফেস করে আসছি, ও মাই গড, এখানে চালাতে আসলেই হাতে ব্যথা করতেছে অলরেডি। কবে যে আবার ব্যাগ কিনবো, ও অনেকে হয়তো জানেন না আমার রেপসো বাইকটা আমি সেল করে দিয়েছি, V3টাও। এখন আমার কাছে শুধু GSX সেটটাই আছে। আর GSX এর দিয়া লং ট্যুর, এটা আসলে কি বলবো, পাগলামি ছাড়া আর কিছুই না। মানে এই যে ঢাকা থেকে রাইড করে আসলাম, প্রত্যেকবারই অন্যরা ব্রেক নিতে দাঁড়িয়েছে তো আমি সাথে দাঁড়িয়েছি, আমি একবারও বলি নাই যে ব্রেক নিতে হবে। বাট এখানে এইটুকু চালাই মনে হচ্ছে যে বলি যে একটু ব্রেক নাও। ঘাড়ের মাঝখানটা পিছন সাইডে পুরা ব্যথা করতেছে এইটুকু রাইড করে। বাবা হাতটা পুরো ঝিনঝিন হয়ে যাচ্ছে। এরকম রাস্তায় কি রাইড করা যায়, তাও স্পোর্টস বাইক নিয়ে? এগুলো রাস্তা অফ রোড বাইকের জন্য ঠিক আছে, এত বেশি ভালো। ও মাই গড, ভালো রাস্তায় উঠে গেছি, থ্যাংক গড। হ্যালো, আহারে বাড়িটা ভেঙে গেছে। ভাঙা রাস্তা পার করে ফেলেছি। আমি তো ভেবেছিলাম আরো অনেকটুকু এরকম রাস্তা থাকবে, থ্যাংক গড। ভাই আবার ভাঙা রাস্তায় আসলাম, আবার ভাঙা রাস্তা। আমি ভাবছিলাম তখন ফ্রেশ রোডে উঠে, আসলে একটা টোলের ব্রিজ ছিল, ওই ব্রিজের জন্য একটুখানি ভালো রাস্তা করছে, আবার ভাঙা রাস্তা। এখানকার মানুষ যারা রেগুলার চলাফেরা করেন তাদের যে কত বেশি অসুবিধা হচ্ছে এটা আসলে বোঝাই যাচ্ছে। মানে রোডগুলো নট অনলি ভাঙা বাট অলসো অনেক বেশি ডেঞ্জারাস টু রাইড। মানে রাস্তার মাঝখানে মাঝখানে বালু, ইটের গুঁড়া, পাথরের গুঁড়া, হুইচ ইজ ভেরি মাচ হার্মফুল ফর বাইকার্স। মানে 2 চাকার জিনিস ভাই, যে কোনো টাইমে স্লিপ হতে পারে। তো ফাইনালি চলে আসলাম কুয়াকাটার একদমই কাছে। আর এখন এখানে এসে দেখতেছি যে খালি অটো আর অটো। ও ফাইনালি কুয়াকাটাতে চলে এসেছি। সামনে কি এটা? হ্যাঁ, লাথি দিব একটা। এখানে আসো করতে দাও। আয়শা বাইকটার মধ্যে গুতা দিলে পরে শেষ। তো এখন আমরা জাস্ট হোটেলে চেক ইন করবো, একটু ফ্রেশ হবো, দেন বের হবো। আর এখানে এসে থাকবো, ঘুরবো, সেটা নিয়ে আমি একটা সেকেন্ড পার্ট ভিডিও করবো। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমার ঢাকা থেকে কুয়াকাটা আসা পর্যন্ত জার্নি। তো এরপরে আমরা চেক ইন করে আমাদের রুমে উঠে যাই। আর রুমে উঠে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা সবাই একটু ন্যাপ নিয়ে ফেলি। আর সেদিনের দিনের বেলাতে আর ঘোরাঘুরি করা হয়নি। তো সেই বিষয়গুলো শেয়ার করব আমার কুয়াকাটা ব্লগ পার্ট 2-তে। আর যেহেতু আমি এতদিন পর কামব্যাক করেছি ইউটিউবে, তো আমি এক্সপেক্ট করব আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যেহেতু এতদিন পরে আমি ভিডিও আপলোড করেছি, তাই সবসময় চেষ্টা করবো যে এখন থেকে রেগুলার হয়ে যাওয়ার। আমি কিন্তু বিজনেস নিয়ে ব্যস্ত থাকার কারণে একদমই
ভিডিওতে অ্যাক্টিভ হতে পারছিলাম না, কিন্তু এখন একটু সময় বের করে কিছুটা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমার কুয়াকাটা ব্লগ পার্ট 2 তে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।